নমস্কার, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সিকিম ভ্রমণের আমাদের ষষ্ঠ এবং সপ্তম দিন। 11 তারিখ সকাল থেকেই আকাশ ছিল বেশ পরিষ্কার, কিন্তু আকাশ পরিষ্কার থাকলে কি হবে, সেই দিনও আমরা কাঞ্চনজঙ্ঘার দর্শন পাইনি। তাই এক রাশ মন খারাপ নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের ভিউ পয়েন্টের দিকে। আজকের আমাদের একটাই ভিউ পয়েন্ট ছিল, আর সেটা স্কাই ওয়াক। সেদিন আমরা কোনো রকম স্নান করে বেরিয়ে পড়েছিলাম আমাদের ভিউ পয়েন্টের দিকে। জলখাবারও খাওয়া হয়নি, আসলে আমরা একটু লেট করে ফেলেছিলাম ঘুম থেকে উঠতে। সিকিমের পেলিংয়ে অবস্থিত গ্লাস স্কাই ওয়াক, এটি হলো ভারতের প্রথম কাঁচের স্কাই ওয়াক। এটি একটি কাঁচের হাঁটা পথ যা দর্শনার্থীদের বিশাল চেনরেজিক মূর্তির দিকে নিয়ে যায়। এটি ভারতের প্রথম কাঁচের তৈরি স্কাই ওয়াক। এখান থেকে পূর্ব হিমালয়ের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। এখানে বিশ্বের সবচেয়ে উঁচু চেনরেজিক মূর্তি রয়েছে, যা এই স্থানটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। এই গ্লাস স্কাইওয়াকের চারপাশে সবুজ উপত্যকা, মেঘে ঢাকা পর্বত এবং অন্যান্য প্রাকৃতিক দৃশ্য, যা সত্যি মন কাড়ে সকল দর্শনার্থীদের। একবার চোখ বন্ধ করে শুধু কল্পনা করুন, আপনি স্বচ্ছ পথ ধরে হেঁটে যাচ্ছেন, যেখানে নিচে উপত্যকা, এক ফটিক স্বচ্ছ দৃশ্য দেখা যাচ্ছে। ভাবুন তো কিরকম হবে দৃশ্যটা। হ্যাঁ, ঠিক এই রকমই হয়েছিল আমাদের সাথে। একটা অদ্ভুত রকমের অনুভূতি সেদিন কাজ করছিল আমাদের ভেতরে। সেদিন আবহাওয়া ছিল একদম পরিষ্কার, আকাশে ছিল না কোনো মেঘের চাদর, শুধু সাদা সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছিল সারা আকাশ জুড়ে। একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল সেদিন। স্কাই ওয়াক থেকে হিমালয়ের ভূদৃশ্যের 360 ডিগ্রি দৃশ্য দেখা যায়। সবুজ থেকে শুরু করে তুষারাবৃত পাহাড়, প্রতিটি দৃশ্যই পোস্টকার্ডের মতো ফুটে ওঠে। এটি যেন একজন আলোকচিত্রীর স্বর্গরাজ্য, যেখানে প্রতিটি মোড়ে ফুটে ওঠে সৌন্দর্যের ধারণা। সবাই যে যা নিজের মতো করে উপভোগ করে নিচ্ছিলেন এই স্কাইওয়াকের কিছুটা মুহূর্ত। দেখছেন, কেউ শুয়ে পড়ে, কেউ বসে, কেউ বা দাঁড়িয়ে যে যা নিজের মতো করে পোজ দিয়ে ছবি তুলে নিচ্ছিল, ক্যামেরাবন্দি করছিল স্কাইওয়াকের এই কিছুটা মুহূর্ত। আমরা স্কাইওয়াকের সম্পূর্ণভাবে আনন্দ করে এরপরে গেছিলাম চেন রেজিগের মূর্তির দিকে। এই স্কাই ওয়াকেই রয়েছে চেন রেজিগের মূর্তি, যা দর্শনার্থীদের একটি বিশেষ আকর্ষণ। 137 ফুট উঁচু এই মূর্তিটি বিশ্বের সবথেকে উঁচু মূর্তি। এই মূর্তিটি 2009 সালে স্থাপন করা হয়েছিল। দালাই লামা কর্তৃক এটিকে পবিত্র করা হয়েছিল। মন্দিরের ভেতরটা ছিল সত্যিই অসাধারণ, কিন্তু ভেতরে ছবি তোলা বারণ থাকার কারণে আমরা ভেতরের কোনো দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। মন্দিরের একদম ওপরে চলে গেছিলাম আমরা। দেখছেন কি অসাধারণ সুন্দর লাগছে নিচটা।
মনে হচ্ছে যেন আমরা একদম উপরে আছি আর পাহাড়গুলো আছে আমাদের নিচে। সত্যি কি অসাধারণ ছিল সেই দিন প্রকৃতির রূপ। দেখুন, এই ওপর থেকে নিচের ওই ঘরবাড়িগুলোকে অনেকটা দেশলাইয়ের বাক্সের মতো লাগছে, তাই না বলুন? দেখছেন দূরের দৃশ্যটা ঠিক কতটা সুন্দর। মন্দিরের ওপর থেকেই আমরা দেখেছিলাম স্থানীয় কিছু মানুষজন কিছু স্থানীয় বাদ্য বাজিয়ে আসছিলেন মন্দিরের দিকে। আমরা ভেবেছিলাম ওইটা হয়তো কোনো বিয়ের কোনো অনুষ্ঠানের জন্য এখানে আসছে, কিন্তু ওই মন্দিরের উপস্থিত লামাকে জিজ্ঞাসা করতে তিনি বললেন ওটা কোনো বিয়ের অনুষ্ঠানের নয়, আসলে ওইটি আসছিল একটি মৃতদেহ। বিভিন্ন রকমের বাদ্য বাজিয়ে যখন ওনারা ওখানে উপস্থিত হচ্ছিলেন তখন সত্যি আমরা ভেবে নিয়েছিলাম ওটা বিয়ের অনুষ্ঠানের, কিন্তু পরে যখন জানতে পারলাম সত্যি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিল ওই সকল মানুষেরা। সত্যি কিছুক্ষণের জন্য থমকে গেছিলাম আমরা সকলে। আমাদের সিকিম ভ্রমণের 6ষ্ঠ দিনের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দাঁড়ান, একটা প্রশ্ন আছে। আচ্ছা বলুন তো, আমরা আজকে কার মূর্তি দেখেছি, আর সেটা বিশ্বের সবথেকে বড় মূর্তি নাকি সবথেকে ছোট? উত্তরটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন আবার দেখা হবে আমাদের 7ম দিনের ভিডিওতে। যে অসম্ভব মন খারাপ নিয়ে আমাদের এই 6টা দিন কেটেছিল, সেই মন খারাপের অবসান হয়েছিল সিকিম ভ্রমণের 7ম দিনে। দেখছেন কাঞ্চনজঙ্ঘা? হ্যাঁ, সেই দিন কাঞ্চনজঙ্ঘা মেঘের আড়াল থেকে একটু একটু করে বেরিয়ে এসেছিল, তবে এটা কিন্তু একদম ভোরের বেলা নয়। তখন 7:30 কি 7:45 বাজে, ঠিক এই সময় আমরা কাঞ্চনজঙ্ঘা দর্শন পেয়েছিলাম। তার রূপ যে কি অসাধারণ ছিল তা সত্যিই ভাষায় বর্ণনা করা এক প্রকার অসম্ভব। সেদিন কাঞ্চনজঙ্ঘা দর্শন করে আমাদের সকলের মন ছিল আনন্দে ভরপুর। তাই সকাল সকাল খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম লোকাল কিছু সাইট সিন দেখতে। আসলে সেদিন অন্য কোথাও যাওয়ার কোনো প্ল্যানিং আমাদের ছিল না, তাই ওইখানে কাছে পিঠে যে জায়গাগুলো ছিল আমরা সেইগুলোই ঘুরে একটু দেখছিলাম। সেদিন আমাদের প্রথম ভিউ পয়েন্ট ছিল পয়জন লেক। পয়জন লেক নামটি এসেছে ব্রিটিশ ঔপনিবেশিক যুগের একটি কৌতূহল উদ্দীপক ইতিহাস থেকে। এক সময় নিয়েং দাহ ছিল রিংচেংপং এর একমাত্র জলের উৎস। 19 শতকে যখন ব্রিটিশ বাহিনী রিংচেংপং অঞ্চল দখল করার চেষ্টা করে, তখন সেই যুগের লেপচা রানী তার অঞ্চলে ব্রিটিশ শাসনকে অস্বীকার করেন। স্থানীয় লোককাহিনী অনুসারে তার আদেশে লেপচা জনগণ সিকিমের আদিবাসী সম্প্রদায় বিষাক্ত ভেষজ ব্যবহার করে হ্রদটিকে বিষাক্ত করে তোলে। অনেক ব্রিটিশ সৈন্য ওই হ্রদের জল পান করে অসুস্থ হয়ে পড়েছিলেন অথবা মারা গেছিলেন, যার ফলে আক্রমণকারীরা পিছু হটতে বাধ্য হয়। এরপরে আমরা পৌঁছে গেছিলাম কাছের একটা মনেস্ট্রিতে। সেখানে বেশ কিছুটা সময় আমরা কাটিয়েছিলাম, উপভোগ করেছিলাম সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য। সাথে ছিল সেখানকার লামাদের বাঁশির সুর। চলুন আপনাদের সাথে শেয়ার করব তাদের বাঁশি বাজানোর কিছু দৃশ্য।
এরপর আমরা পৌঁছে গেছিলাম সিকিমের ডাক বাংলোতে। একটু আগে আপনাদের সাথে গল্প করছিলাম সিকিমের পয়জন লেকের অতীত নিয়ে। সেই অতীতের সাথেই জড়িয়ে রয়েছে এই ডাক বাংলোরও কিছু ইতিহাস। রিংচেনপংয়ে আধুনিক হোটেল এবং রিসর্ট ছাড়াও রয়েছে প্রাচীন গাছপালায় ঘেরা বনের মাঝের একটি ঐতিহ্যবাহী কাঠের ব্রিটিশ বাংলো। এই ব্রিটিশ হেরিটেজ বাংলোটি ব্রিটিশ আমলের অন্যান্য বাংলোর মতোই কাঠ এবং পাথর দিয়ে সজ্জিত। এই পুরনো ঐতিহাসিক ব্রিটিশ বাংলোটি আজও মাথা তুলে রয়েছে সিকিমের রিংচেনপংয়ের ছোট্ট গ্রামে। এই হেরিটেজ বাংলোর প্রতিটা ইটেই যেন রয়েছে কত অজানা ইতিহাস, কত অজানা কথা, যা সত্যি যেন চিৎকার করে বলতে চায় আমাদের। আমাদের হোটেলের সামনেই ছিল এই মনেস্ট্রিটি, তাই সন্ধেবেলায় আমরা সবাই মিলে একটু পৌঁছে গেছিলাম এখানে। যাই হোক, চলুন আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটি একটু ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। দাঁড়ান, এখানেই শেষ নয়। আচ্ছা বলুন তো, সিকিম ভ্রমণের 7ম দিনে আমাদের প্রথম আর শেষ ভিউ পয়েন্ট কী ছিল? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, চলুন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার সামনের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।